18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা চূড়ান্তভাবে পাশ করেছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। একই সঙ্গে যারা ফেল করেছেন তাদের জন্য সমবেদনা এবং আগামীতে আপনারা আরও ভালো করে চেষ্টা করবেন। ভাগ্যের যে খেলা সেটি কিন্তু মেনে নিতেই হবে, এর বাইরে যাবার কোনো সুযোগ নেই। এনটিআরসির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এনটিআরসিকে খেসারত দিতেই হবে। যদি বেশি পাশ করায় তারও খেসারত দিতে হবে, আর যদি কম পাশ করায় সেটারও কিন্তু ঝামেলা রয়েছে। আমার মনে হয় রিটেন পরীক্ষায় আরও কম প্রার্থী ডাকা উচিত ছিল। শূন্যপদের চেয়ে বেশি সনদ দিলে সেটা পরবর্তীতে 1 থেকে 12তমদের মধ্যে নতুন আন্দোলনের সূচনা হয়। তো যাই হোক, আমরা মূল আলোচনায় চলে আসি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে। এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের চয়েসের বেশ কিছু রহস্য রয়েছে। এত কষ্ট করে যেখানে আপনি নিবন্ধনে টিকলেন, যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনার চাকরিটি চয়েসের কারণে না হয়, সেটা কিন্তু খুব দুঃখজনক। তাহলে চয়েসের কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা জেনে নিই। আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু মেধা তালিকা প্রকাশিত হবে। মেধা তালিকায় যারা উপরে থাকবেন তারাই চাকরি পাবেন এবং বাকিদের কিন্তু অপেক্ষা করতে হবে। আবারও বলছি, যারা মেধা তালিকায় উপরের দিকে থাকবেন তাদের চাকরি হবে, বাকিদের অপেক্ষা করতে হবে। এবারের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আগের মতোই 40টি আবেদনের সুযোগ থাকবে, অর্থাৎ 40টি আপনি চয়েস দিতে পারবেন, 40টি প্রতিষ্ঠান আপনি বাছাই করতে পারবেন। এর বাইরেও আপনি যদি চান তাহলে নিচে একটি টিক মার্ক থাকবে, যেখানে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় পোস্টিং চেয়ে টিক মার্কটি দিয়ে রাখতে পারেন। এখন বিষয় হচ্ছে, আপনি যেই প্রতিষ্ঠানকে 40-এর মধ্যে রাখেননি, আপনার কাছে যেই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ নয়, আপনি আপনার 40-এর চয়েসের মধ্যে রাখেননি, কিন্তু আপনি নিচে টিক মার্ক দিয়ে রেখেছেন, তাহলে এই প্রতিষ্ঠানে আপনাকে অনেক পরে বিবেচনা করা হবে। একইভাবে আপনার যে 100 মেরিট পেছনে থাকা একজন ব্যক্তি, যিনি আপনি যে প্রতিষ্ঠানটিকে চয়েস তালিকায় রাখেননি, কিন্তু সেই প্রতিষ্ঠানটি মেধা তালিকায় অনেক পরে থাকা সত্ত্বেও ওই ব্যক্তি অনেক উপরে রেখেছেন, তাহলে মেধা তালিকায় যতই পেছনে থাক, চয়েসের মধ্যে যিনি রেখেছেন তিনি কিন্তু আগেই গুরুত্ব পাবেন। আবার বলছি, যিনি চয়েসের মধ্যে রেখেছেন তিনি মেধা তালিকায় পরে হলেও সে প্রতিষ্ঠানে আগে গুরুত্ব পাবেন। যারা চয়েসের 40টা করে দিয়ে রাখবেন, সেই সকল প্রার্থীদের সমস্ত প্রতিষ্ঠান দেবার পরে যখন কিছু প্রতিষ্ঠান ফাঁকা থেকে যায়, সেই জায়গাগুলোতে পূরণ করার জন্য অটো চয়েসকে কাজে লাগানো হয়। অটো চয়েসটা একদম শেষে, যারা 40টা লিস্ট দেবেন চয়েসের, সেই পুরো চয়েস লিস্টগুলোকে কাজ শেষ করার পরে একদম শেষে যখন কিছু প্রতিষ্ঠান অবশিষ্ট রয়ে গেল, তখন কিন্তু এই অটো চয়েসটাকে কাজে লাগানো হয়। তার আগে কিন্তু অটো চয়েসকে মানে টিক চিহ্নটাকে কাজে লাগানোর কোনো সুযোগ নেই। কাজেই আপনার মেধা যদি পেছনে হয়ে থাকে, তাহলে আপনি সেই ধরনের কমা প্রতিষ্ঠান বা প্রত্যন্ত এলাকার প্রতিষ্ঠান বলতে যেটা বোঝায়, সেই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আপনি আগে দেবেন। এতে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে। আর যদি আপনার মেধা কম হয়, অনেক পেছনে থাকেন লিস্টে, আর যদি ভালো প্রতিষ্ঠানগুলোকে শুধুমাত্র 40-এর মধ্যে রাখেন, তাহলে কিন্তু সিলেক্ট হওয়ার সম্ভাবনা অনেক কম। কারণ যারা অনেক বেশি মার্কসধারী তারা কিন্তু ভালো প্রতিষ্ঠানগুলোকে পেতে চাইবেন। সেই হিসাবে মেধা তালিকায় যারা পেছনে রয়েছেন তারা সে ধরনের 40টা প্রতিষ্ঠানে সিলেক্ট করবেন, এতে আপনার চাকরি পাওয়াটা সহজ হবে। যাদের মেধা তালিকা অনেক দূরে তারা কখনোই ভালো ভালো প্রতিষ্ঠানগুলোকে দেওয়ার চেষ্টা করবেন না। দিতে পারেন, সেই ক্ষেত্রে সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে। আপনারা যারা মেধা তালিকায় পিছনে থাকবেন, অনেক বুঝে শুনে এমন 40টা চয়েস করবেন যেগুলোতে সহজে কেউ যেতে চাইবে না, এমন 40টা চয়েস করবেন, তাহলে কিন্তু সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। তো যাই হোক, বুঝে শুনে চয়েস দেবেন। আপনাদের সবার চাকরি হয়ে যাক। সবাই ভালো থাকেন। অনেক ধন্যবাদ।